আয়ানের মায়ের কথা শুনে শখ বড় বড় করে আয়ানের দিকে চোখ করে তাকালো। অবাক হয়ে তাকিয়ে বলছে, ওনার ঝালে অ্যালার্জি আমাকে বলেন নাই কেন? আমি তো ওনার পানিতে এতগুলো মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। এই জন্যই উনি এত পাগলামি করছিলেন। ইস, আগে যদি জানতাম। বেশ খারাপ লাগছে এখন শখের। না জেনে কতটা কষ্ট দিয়ে ফেললাম। আমি কি আসবো? আমার ঝাল খেতে কোনো সমস্যা নেই আম্মু। বউ থাকতে ঝাল খেতে কিসের সমস্যা? আস্তে করে চোখ টিপ মেরে শখকে বলল। শখ লজ্জায় মাথা নিচু করে ফেললো। অসভ্য লোক একটা, যাতা বলে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। শখ এসে দৌড়ে বিছানায় এক করে শুয়ে পড়লো। আয়ানকে এখন তার বেশ লজ্জা লাগছে। আয়ান এসে দেখে শখ শুয়ে পড়েছে। এত সকালে ঘুমানোর মেয়ে তো শখ না। আমি জানি তুমি ঘুমাও নাই, এমন করছো কেন? শখ কোনো কথা বলছে না। আয়ান গিয়ে আধশোয়া হয়ে শুয়ে পড়লো। তারপর শখকে টেনে নিজের বুকে শুয়ে দিল। শখ, তোমাকে আজকে একটা গল্প শোনাবো। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। এবার শখ লাফ দিয়ে উঠে বসে আয়ানের জীবনে শখ ছাড়া অন্য মেয়ে ছিল ভাবতেই বুকের ভেতরটায় ব্যথা অনুভব করলো শখ। আমি ছাড়া আপনার জীবন অন্য মেয়ে ছিল স্যার। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তাকেই করতেন। মন খারাপ করে বলল। মাথা নিচু করে বসে আছে শখ। হ্যাঁ, তাকেই বিয়ে করেছি তো। মানে? আগে আমার বুকে মাথা রাখবে, তারপরে বলবো। শখ বেশ আগ্রহ নিয়ে আয়ানের বুকে শুয়ে পড়ল। আয়ান শখকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সেদিন আমি কলেজে আমার চাকরি ছেড়ে দেওয়ার জন্য কথা বলতে যাচ্ছিলাম। সেদিন হুট করে কোথায় থেকে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ল। আমাকে কি কথাই শোনাচ্ছিল মেয়েটা। ইচ্ছে করছিল ওখানেই শেষ করে দেই। গাড়ি থেকে নেমেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। খুব ভালো লাগলো মেয়েটিকে আমার। আগে কখনো কোনো মেয়েকে এত ভালো লাগে নাই। কোনোদিন সেভাবে তাকাইও নি কোনো মেয়ের দিকে। মনে মনে বললাম, মেয়েটির সব কিছু আমার জানতে হবে, কিন্তু মেয়েটির সামনে নত হওয়া যাবে না। তাই আমিও বেশ ভাব নিয়ে মেয়েটির সাথে ঝগড়া শুরু করে দিয়ে রেগে কলেজে চলে গেলাম। স্যারকে গিয়ে বললাম চাকরিটা করব না। স্যার আমাকে বলল আগে ক্লাসটা করে আসো, তারপরে কথা বলছি। ক্লাসে এসে দেখি সেই মেয়েটি। মনে মনে বললাম, না, এই চাকরি ছাড়া যাবে না। কিন্তু মেয়েটি আমার সাথে বেয়াদবি করেছে, শাস্তি পেতেই হবে। শুরু হয়ে গেল মেয়েটিকে শাস্তি দেওয়া। আস্তে আস্তে মেয়েটির প্রতি আরও দুর্বল হয়ে পড়লাম। জানতে পারলাম মেয়েটির বয়স 17 চলে। মনটা গেল খারাপ হয়ে। তার মানে আমাকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। এদিকে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, সেজন্য রাগ করে বিদেশে চলে যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটি এসে আমার সব কিছু উল্টাপাল্টা করে দিল। মেয়েটিকে ছাড়া কিছু ভাবতে পারি না। চাকরিটাও ছাড়লাম না মেয়েটির জন্য। বাসায় থেকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছিল বিয়ের জন্য। না পেরে রুহি আপুকে বলে দিলাম। পরে রুমি আপু সবাইকে ম্যানেজ করে নিল। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। মেয়েটি কোনো ছেলের সাথে কথা বললে আমার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যেত। বজ্জাত মেয়ে সেটা বুঝতো না। আয়াস নামের একটা ছেলের সাথে মেলামেশা শুরু করে দিল। ইচ্ছে করছিল দুজনকে শেষ করে ফেলি, তবু নিজের রাগকে কন্ট্রোল করে থাকি। জানতে পারলাম মেয়েটি আমার স্যারের মেয়ে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। মেয়েটির 18 বছর পূর্ণ হলো। রুহি আপুকে বললাম বিয়ের কথা বলতে। রুহি আপু বলল, মেয়েটি বলল মরে যান, তবু ওনাকে বিয়ে করব না। বিশ্বাস করো, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। 2 বছরের অপেক্ষা কি তবে এইভাবে শেষ হয়ে যাবে? বিশ্বাস করো, আত্মহত্যা যদি মহাপাপ না হতো, সত্যি মরে যেতাম সেদিন। খুব কষ্টে নিজেকে সামলে নিয়ে নিলাম। তার বড় বোনের সাথে বিয়েতে রাগে রাজি হয়ে গেলাম। আমিও দেখতে চাইছিলাম সে কি করে আমাকে অন্য কারো পাশে সহ্য করে, কারণ এটা বুঝে গিয়েছিলাম তার মনে আমার জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। এতে রুহি আপু আমাকে বেশ সাহায্য করেছে। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, ইচ্ছে করছিল কোথাও পালিয়ে যাই। তার কোনো উপায় নেই। বিয়ের আগের দিন মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটি আমারে অপমান করে তাড়িয়ে দেয়। তাই রাগে আর মেয়েটির কাছে যাই নাই। সেদিন সারা রাত ঘুম কান্না করছি জানো। জীবনে কোনো দিন কোনো মেয়ের জন্য কান্না করি নাই। কাজী সাহেব মোন্তাহাকে কবুল বলতে বলছিল, তখন মনে হচ্ছিল আমার ভেতর থেকে জানটা বের হয়ে আসছে। ভালোবাসলে বুঝি এমনই অজানা সব কষ্ট পেতে হয়। তখনই শুভ আসে। সব কিছু দেখার পরে ভাবলাম আমি নিজের ভালোবাসার মানুষকে না পাই, কিন্তু শুভকে, তার ভালোবাসার মানুষকে হারাতে দিব না। তাই তোমার আম্মুকে বুঝিয়ে ওদের বিয়ের জন্য রাজি করালাম। পরে আমরা চলে আসছিলাম। স্যার যখন তোমার সাথে বিয়ের কথা বলল, বিশ্বাস করো নিজেকে সব থেকে খুশি ব্যক্তি মনে হচ্ছিল। অভিমান করে বলেছিলাম বিয়ে করব না।
রুহি আপু বুঝতে পেরে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তুমি বিয়ের জন্য রাজি হয়েছো শুনে আরও বেশি খুশি হই, কিন্তু তা প্রকাশ করি না। মনে মনে ভাবলাম, যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। আমি তোমাকে শাস্তি দিতে পারি নাই, বিশ্বাস করো। তোমার কিছু হলে আমার কলিজাতে লাগে। মুনতাহা তোমাকে সেদিন তোমাকে পার্কে মেরেছিল, সে আমার কলিজাতে আঘাত করেছিল। সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারি নাই, চলে আসছি। সব শেষ, আমি তোমাকে পেয়েছি। এর জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই জন্যই সবাই বলে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর ওপরে সবসময় ভরসা রাখতে হয়। সবাই খালি হাতে ফিরিয়ে দিলেও তিনি কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না, অপেক্ষা শুধু সময়ের। কথাটুকু বলেই আয়ান থামলো। কথাগুলো বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসছে আয়ান নিজেও জানে না। শখ আয়ানের কথাগুলো শুনে কান্না করতে শুরু করে দিয়েছে। তার আর বুঝতে বাকি নেই মেয়েটিকে। যে মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে আর সে সেই মানুষটাকে এতটা কষ্ট দিয়েছে। এখন খুব আফসোস শখের। আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে শখ। প্লিজ আমাকে মাফ করে দিন। আমার জন্যই আপনি অনেক কষ্ট পেয়েছেন। আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। ধুর পাগলি, ভালোবাসায় যদি কষ্ট না থাকে তাহলে সেটা কিসের ভালোবাসা হলো? তুমি আমার সাথে থাকলে, একটু ভালোবাসলে আমি সব কষ্ট ভুলে যাই। আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, তবুও আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি তোমাকে এত বকাবকি করি, অপমান করি, তাও তুমি আমাকে কাছে থাকো কেন? আমাকে ছেড়ে চলে যাও না কেন? জানি না। আমিও জানি না। কথা দিলাম আপনাকে আর কখনো কষ্ট পেতে দেব না। আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে ভালো রাখার। আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। সারা জীবন আমার পাশে থেকো। আমার আর কিছু লাগবে না, আমি এতেই খুশি। শখ, একটা জিনিস দেখবে? কি? ওয়েট, দেখাচ্ছি। বলেই ফোন বের করে শখের বিভিন্ন ছবি দেখাতে লাগলো আয়ান। এ কি? এসব তো আমার ছবি। আপনি পেলেন কোথায়? আর এই ছবি বা কে তুলে দিয়েছে? আপনার ফোনে তো আমার ছবি দিয়ে ভরা। হ্যাঁ, আমি সবসময় ফলো করতাম। আমার যখন খুব ভালো লাগতো আমি তোমার ছবি তুলতাম। এটা তো ফুচকা খেতে যাওয়ার সময়। এটা কে তুললো? এটা আপনাদের বাসায়? এটা কে তুললো? বাসারটা আমি তুলেছি, রাস্তারটা শুভ তুলে দিয়েছে। শুভ সব কিছু জানে, ও আমাকে অনেক সাহায্য করেছে। মানুষ কতটা ভালো হতে পারে আপনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না স্যার। সত্যি আমি খুব ভাগ্যবান আপনার মতো একজন মানুষ পেয়েছি। বেশি পাম দিও না, ফুলে ফেটে যেতে পারি। আপনার মনে হয় আমি পাম দিচ্ছি? আপনার সাথে কথা নেই। না বললে নেই, এখন আর আমার ভয় নেই। আপনি সেই বাজে লোক। আমি জানি। কচু জানেন আপনি। তুমি না রাগ করছো, কথা বলবে না? আমার জামাই, আমি যা ইচ্ছে খুশি কমু, তাতে আপনার কি? শখ জানো, এই জন্য তোমাকে আমার বেশি ভালো লাগে। তুমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারো না, আবার বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারো না। এটা আমার খুব বেশি ভালো লাগে। এটা সত্যি কথা স্যার। আমি কারোর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। অনেক কথা হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সকালে উঠতে হবে। তারপর আয়ান শখকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা শখ ঘুম থেকে উঠে দেখলো আয়ান পাশে নেই। চারদিকে চোখ বুলিয়ে দেখলো কোথাও নেই। কি ব্যাপার বজ্জাত স্যার গেল কোথায় সকাল সকাল? ম্যাডাম, আপনার ঘুম হয়েছে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন, কলেজে যেতে হবে। আপনি কোথায় গিয়েছিলেন না তো সকালে? আমার আরেকটা বউ আছে, ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। কি বললেন? রেগে বলল, তোমার জন্য কিছু জামা কাপড় আর বোরকা কিনে নিয়ে আসলাম। আমার এসব লাগবে না। আপনার আরেকটা বউ আছে, ওনাকে গিয়ে দিয়ে আসুন। আচ্ছা তাহলে গেলাম, থাকো। আরে আরে, কোথায় যাচ্ছেন? বউয়ের কাছে। কচু। তোমাকে রান্না করে খাওয়াবো। আমি খাই না। কথা কম, রেডি হয়ে নিচে আসো। তারপর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ল। ওই দিকে কোথায় যাচ্ছ? কেন, কলেজে? হ্যাঁ, তো ওই দিকে যাচ্ছ কেন? ভুলে গেলেন আমার আলাদা যাই? যেতে হবে না, চলো, আজ থেকে আমার সাথে যাবে। আয়ানের কপালে হাত দিয়ে শখ বলল, আপনার শরীর ঠিক আছে তো? হঠাৎ করে আজ আপনার কি হয়ে গেল? কিছু হয় নাই, কথা কম বলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। যাব না আপনার সাথে বলেই চলে যেতে লাগলো। আয়ান হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। কি হলো, বললাম না আপনার সাথে যাব না? আপনি সাথে করে নিয়ে যাবেন, সবার সামনে আপনার জনপ্রিয়তা কমে যাবে তো। খুব বেশি কথা হয়েছে তাই না তোমার? শখ আর কোনো কথা বলল না। অর্ধেক রাস্তায় এসে আয়ান বলল, কি হলো, কথা বলছো না যে? কথা বললেও দোষ, আবার কথা না বললেও দোষ। যত দোষ শখ ঘোষ। বাপরে, বউয়ের কি রাগ হয়ে গেছে? কিসের বউ? আমি আপনার ছাত্রী। আসতে বলুন, সবাই শুনে ফেলবে। শখের কথা আয়ান হালকা হাসল। কলেজে এসে আয়ান শখকে নামিয়ে দিতেই সবাই শখের দিকে কেমন করে তাকিয়ে
প্রথমে শখ পাত্তা না দিলেও এখন বেশ অস্বস্তি হচ্ছে। শখকে দেখলে সবাই দূরে সরে যাচ্ছে, নিজেদের মধ্যে কী সব বলাবলি করছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, স্যারের বউ কেমন আছেন? পেছন থেকে বলল আয়েশা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এভাবে কথা বলছিস কেন? তাহলে কি করব? তোর সাথে খারাপ করে কথা বললে ওই মেয়েটার মতো কলেজ ছাড়া হতে হবে। মানে? মানেটা খুব সহজ। কালকে নাকি আমাদের ক্লাসের একটা মেয়ে তোকে খুব অপমান করেছে, বাজে বাজে কথা বলেছে। আয়ান স্যার তাকে রাস্টিকেট করে দিয়েছে কলেজ থেকে, আর এটাও বলে দিয়েছে তুই তার স্ত্রী। পরবর্তীতে তোকে যেন কেউ বাজে কথা না শোনায়। যদি কেউ এমন দুঃসাহস দেখায় তার শাস্তি খুব খারাপ হবে। এটা বলে কালকে কলেজ থেকে হনহন করে বেরিয়ে গেছে। কাল স্যার খুব রেগেছিলেন, সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল স্যার চাকরি ছেড়ে দেয় নাকি। মেয়েদের কথা শুনে শখ বড় বড় করে চোখ করে তাকায়। বলিস কি রে? আমি যে সকালে এতগুলো কথা শোনালাম ওনাকে। এখন কি আমরাও আপনার সাথে হিসাব করে কথা বলবো ম্যাডাম? দিব একটা। এটা কেমন কথা বলছিস? তোরা সবাই আমার ভাই বোন। আমি আগেও তোদের কাছে যেমন ছিলাম এখনো তেমনই আছি। ধুর, আমি ভয় পাই নাকি? শখ আগে আমার কাছে যেমন ছিল এখনো আমি শখের তেমনই আর করব। এইসব স্যারের বউটাও মানতে পারবো না। ঠিক বলেছিস। ও স্যারের বউ হয়েছে তো কি হয়েছে, স্যারের বউ জন্য আলাদা করে সম্মান করতে পারবো না। এখন শখ আমাদের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করো। কাব্যের কথা শুনে সবাই মিলে একসাথে হেসে দিল। আচ্ছা, তোদের সবাইকে খাওয়াবো। এখন চল ক্লাসে যাই। সবাই মিলে ক্লাসে চলে গেল। এখন টিফিন টাইম। শখ আয়ানের ক্যাবিনের সামনে এসে বলল, আসতে পারি স্যার? জামাইয়ের রুমে আসতে পারমিশন লাগে? আপনার কি শরীর খারাপ নাকি ভূতে ধরেছে বলেন তো? একদিনে এত পরিবর্তন? ভেতরে আসতে আসতে বলল শখ। না, তুমি ধরছো। মজা করেন? তুমি কি আমার বান্ধবী যে আমি মজা করব? আপনার বান্ধবী কে? কেউ নেই। মিথ্যা কথা বলেন। আরে সত্যি। খাবার রেখে গেলাম, খেয়ে নেবেন। খাইয়ে না দিলে খাবো না। আপনি কি ছোট বাচ্চা? খাইয়ে দিতে হবে? আমি খাবো না। আপনার ইচ্ছে। বলেই শখ চলে যেতে লাগলে আয়ান শখের হাত ধরে নিজের কোলে বসায়। কি করছেন? ছাড়ুন। ওই দেখেন, সিসি ক্যামেরায় আপনার শ্বশুর সব কিছু দেখছে। আমার শ্বশুর তো নেই, আর দেখলে দেখুক, অন্যের বউকে তো আর নেই। নাই, নিজের বউকে নিয়েছি। শ্বশুর নেই মানে? মানে তোমার বাবা কি এখানে আছে যে দেখবে? তাও তো ঠিক। আচ্ছা, আমাকে ছাড়ুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আয়ান শখকে ছেড়ে দিলে শখ আয়ানের পাশে চেয়ার নিয়ে বসে আয়ানকে খাইয়ে দিতে শুরু করলো। আয়ানকে খাইয়ে দিয়ে শখ চলে গেল। সন্ধ্যাবেলা শখ ব্যালকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আয়ান এসে শখের পাশে দাঁড়ালো। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কোনো কথা বলছে না শখ। কি হলো, কথা বলছো না কেন? বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আপনি আমাকে বিয়ের পরে একদিনও বাবা মায়ের কাছে নিয়ে যান নাই। রুহি আপু বলছিল নিয়ে যাবে, কিন্তু এখন তো নিয়ে যাচ্ছেন না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বউয়ের আমার এই জন্য মন খারাপ? আচ্ছা, আমি কালকেই তোমাকে তোমার বাবার বাসায় নিয়ে যাব। সত্যি বলছেন স্যার? কি জামাইকে স্যার আপনি আগে করে বলো, তুমি করে বলতে পারো না? সুন্দর একটা নাম আছে আমার, আয়ান বলে ডাকবা। বড়দের নাম ধরে ডাকবো, কিন্তু বাবা বলছে বড়দের সম্মান করতে। জামাইরে ডাকলে কিছু হবে না, তুমি করে ডাকবেন, বুঝছেন মহারানী? আমি আবার মহারানী হলাম কবে? এত বুঝতে হবে না, চলো ঘুমাবো। তো আপনি ঘুমান, আমাকে ডাকছেন কেন? তোমাকে ছাড়া ঘুম আসে না। ঢং! এতদিন কি করে ঘুমিয়েছেন? এতদিন বউ ছিল না, এখন বউ হয়েছে। বলেই শখকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। নামান আমাকে। আপনি খালি আমাকে কোলে তুলে নেন কেন? আমার বউ, আমার ইচ্ছা, আর একটা কথাও না। এরপরে আয়ান শখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। শখের কেন জানি ঘুম আসছে না, কয়েকদিন ধরে ভালো লাগছে না। অজানা কষ্ট খুব করে কষ্ট দিচ্ছে শখকে, কাউকে কিছু বলতেও পারছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। পরের দিন সকালে আয়ান ও শখ আয়ানের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। দরজায় কলিমের বাজাতেই শখের আম্মু এসে দরজা খুলে দিল। শখকে দেখে খুশি হলো। আরে তোরা আজ আসবি, আগে বলবি না? আসতে কি খুব সমস্যা হয়েছে? আয় ভিতরে আয়। আয়ন বাবা, ভিতরে আসো। আমি নিজেও জানতাম না আম্মু আজ আমরা আসবো। স্যারকে রাতে বললাম আমি বাসায় যাব। আমি জানতাম নাকি স্যার সত্যি আমাকে সকালে নিয়ে চলে আসবে? আয়ন বাবা খুব ভালো ছেলে, লক্ষ্মী সোনার টুকরো ছেলে আমার। সেজন্যই মুনতাহার সাথে বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু কার ভাগ্যে কে আছে উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। আচ্ছা মা, যা হয়ে গেছে বাদ দে, বস, আমি নাস্তা নিয়ে আসি।
কিছু করতে হবে না, আগে বলো আব্বু কোথায়? তোর বাবা একটু বাজারে গেছে, এখনই চলে আসবে। তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা আম্মু। বলেই উপরে চলে গেল শখ। বাবা, মনে হচ্ছে কত বছর পরে আমার রুমে আসলাম, কি শান্তি। হ, এই জঙ্গলটা এসে তোমার শান্তি, চারদিকে খালি পুতুল আর পুতুল। একদম আমার টেডি নিয়ে কথা বলবেন না। কি করবে টেডি নিয়ে কথা বললে? আপনার সাথে আর যাব না। না গেলে নাই, আমিও থাকবো তোমার সাথে এখানে। আপনাকে তাড়িয়ে দিব। সাহস আছে? শখের দিকে এগোতে এগোতে বলল। আলবাত আছে, দেখতে চান? হ্যাঁ চাই, দেখাও। তোমার না খুব সাহস, তাহলে এভাবে পিছিয়ে যাচ্ছ কেন? তাহলে আপনি সামনে এগোচ্ছেন কেন? বলতে বলতেই শখ দেয়ালের সাথে ঠেকে গেল। এবার কোথায় যাবে? তোমার না খুব সাহস, এবার বলো কি বলতে। আমার গরম লাগছে, ছাড়ুন, ফ্রেশ হব। পারলে নিজে সরিয়ে দেখাও। আপনার মতো হাতিকে আমার মতো মশা তাই সরাতেই পারে। কি তুমি আমাকে হাতি বললে? তা নয়। আর কিচ্ছু বলতে পারলো না। আয়ান শখের গালে আলতো করে চুমু খেলো। ঠোঁটের কাছে আসতেই শখ জোরে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। দুপুরে সবাই মিলে খেতে বসছে। আয়ান বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন স্যার বলে ডাকবে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কোনো কথা না বলে সবাই খেতে শুরু করলো। মা, তুমি আমাকে আয়ান ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছ না কেন? কবে নিয়ে যাবে? আমি আর পারছি না। এবার সব দিক দিয়ে আয়ান ভাইয়ার যোগ্য হয়ে এসেছি। আয়ান ভাইয়া আর আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কি সারাদিন আয়ান আয়ান করিস? আয়ান ছাড়া কি সুন্দর ছেলের অভাব পড়েছে? আমার কাছে আয়ান ভাইয়া সব থেকে সুন্দর। আয়ান ভাইয়াকে ছাড়া আমার আর কাউকে ভালো লাগে না। আয়ান কোথায় জানি গেছে? সকালে নীলিমাকে ফোন করেছিলাম, আয়ান আসলে আমি তোকে আয়ানদের বাসায় নিয়ে যাব, কেমন? সত্যি বলছো মা? ওহ, আমি আর পারছি না। কতদিন অপেক্ষা করা লাগবে? ভাইয়ার বিয়ে না হলে সেদিনই চলে যেতাম। কানের মাথা খাস না, যা গিয়ে দেখ মুনতাহা কি করছে। মেয়েটার রুম থেকে বের হয় না, মন খারাপ করে থাকে। কি যে হয়েছে কিছু বলেও না। তখনই মুনতাহা রুম থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে আম্মু? এই তো ভাবিমণি, তুমি এসেছো। তুমি আর ভাইয়া তো বিয়ে করে নিয়েছো, এবার আমাকে তাড়ানোর ব্যবস্থা করো। মানে? আমি দেখেছি কত ভাবি বিয়ে করে এসে ননদিকে বিয়ে দিয়ে তাড়ানোর চেষ্টা করে। তোমার তো দেখছি আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। নিজে তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে, এবার আমার ভালোবাসার মানুষকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও ভাবিমণি। তুমি কাকে ভালোবাসো আপু? আরে আর বলো না, ছোটবেলা থেকে আমার মেয়েটা পাগল। কার জন্য আম্মু? বলতে পারো না। তার আগেই শুভর বাবা চলে আসলো। এখানে কি হচ্ছে? কি হচ্ছে দেখতে পাচ্ছ না? আমরা সবাই মিলে গল্প করছি। আমি কি তোমাদের সাথে যোগদান করতে পারি? কেন পারবে না? তুমিও শুরু করে দাও। এরপর সবাই মিলে গল্প করা শুরু করে দিল। সন্ধ্যাবেলা শখ কালো রঙের অ্যাশ শাড়ি পরেছে, ব্যালকনিতে ফুলের গাছে পানি দিচ্ছিল। আয়ান দুপুরে খেয়ে বেরিয়েছে, এখনো বাসায় আসার নাম নেই। আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। হলে ভালোই ভিজতে পারবো, স্যার থাকলে বৃষ্টিতে ভিজতে দিবে না। এসব ভাবতে ভাবতেই হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। আস্তে আস্তে বৃষ্টির গতি বেড়ে যেতে শুরু করলো। শখ আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না, দৌড়ে ছাদের দিকে যাবে। দরজার সামনে আসতেই আয়ান হাসির। এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? মানে আপনার কাছেই তো। হ্যাঁ, আপনাকে দেখে দৌড়ে যাচ্ছিলাম। খুব সুন্দর মিথ্যা কথা, বাকি মিথ্যা কথা কালকে শুনবো। এখন আপাতত সত্যি কথাটা বললেই হবে। ছাদে যাচ্ছিলাম। বাহ, এই তো বউ সোজা পথে আসছো। ছাদে যাচ্ছিলে কি করতে? বৃষ্টিতে ভিজতে? এখন বৃষ্টিতে ভেজা যাবে না, জ্বর এসে যাবে। সো এসব আশা বাদ দিয়ে দাও। আমি জানতাম আপনি যেতে দিবেন না। আপনি যে দুপুর থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, আমি কিছু বলছিলাম। আমি তো আপনার মতো টই টই করে ঘুরে বেড়াতে যাচ্ছি, একটু ভিজে চলে আসবো, ব্যাস। এত ভেজা লাগবে না। আর তুমি শাড়ি পরছো কেন? বাসায় কি কেউ আসবে? সত্যিকার বলো, কার জন্য পরেছো? আপনার সতীনের জন্য পড়েছি। আমার আরো 10টা জামাই আছে, ওরাই আর কি দেখতে আসবে, তাদের জন্য সেজেগুজে বসে আছি। শখ, গরুর মতো চিৎকার করছেন কেন? বাজে কথা বলো কেন? তুমি আমার বউ, আমার জন্য সাজবে? হ্যাঁ, আমি আপনার বউ, আপনার জন্যই সেজেছি। এটা কিন্তু বুঝতেই পারেন না। এটা যদি বুঝতেই না পারেন, তাহলে কি আপনাকে ক খ বলে বুঝিয়ে দিতে হবে?
বড্ড বেশি কথা বলতে শিখে গেছো তুমি। হ, আমি কথা বললেই বেশি হয়ে যায়। আমি নিচে গেলাম। বলেই দৌড় দিতে যাবে, আয়ান শখের হাত ধরে ফেলে। এত নিচে যাওয়া লাগবে না, তুমি কেমন নিচে যাবে তা আমি ভালো করেই জানি। চুপচাপ এখানে বসো, বৃষ্টিতে ভিজলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ছাতা ভালো লাগে না, এই জন্যই বলে বিয়ে করতে নেই। নিজের সব ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাধীনতা বিসর্জন দিয়ে দিতে হয়। একদম কথা বলবেন না আমার সাথে। কথাটা বলেই বিছানায় গিয়ে মন খারাপ করে বসলো। তোমাকে একটা কিছু বলতেই পারি না, সাপের মতো ছ্যাদ করে উঠো কেন? আমি সাপ? আপনি আমাকে সাপ বললেন? আপনি কি কালনাগ একটা? ওটা কালো নাগ হবে না, কালনাগ হবে। ওই এ কি হলো? বৃষ্টিতে ভিজতে দিচ্ছি না বলে এত রাগ? বাপরে, চলো ভিজবে। বাকি মিথ্যা কথা কালে শুনবো। আজকে শুনো, যাবে না? ভালো হয়েছে, থাকো, ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে আয়ান ফ্রেশ হতে চলে গেল। শখকে আর পাইকে এক দৌড়ে ছাদে চলে গেল। বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না শখের। ছাদে গিয়ে উড়ো ধরে নাচ শুরু করে দিয়েছে। এদিকে আয়ান ফ্রেশ হয়ে এসে দেখে শখ রুমে নেই। আয়ানের আর বুঝতে বাকি রইল না শখ কোথায় যেতে পারে। শখ ছাদে দু হাত মেলে দিয়ে বৃষ্টির দিকে বৃথা চেষ্টা করে যাচ্ছে। আকাশের দিকে বৃষ্টি পানি মুখে আসায় চোখ মেলে তাকাতে পারছে না। দুই চোখ বন্ধ করে দু হাত মেলে দিয়ে বৃষ্টি উপভোগ করছে। এদিকে একজোড়া চোখ শখের সেই নেশাক্তময় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সেদিকে শখের খেয়ালই নেই। এতক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারলেও এখন আর আয়ান নিজেকে দমিয়ে রাখতে পারছে না। সেও শখের কাছে গিয়ে শখের হাতের সাথে নিজের হাত মিলিয়ে দিল। এই ঠান্ডার মধ্যে গরম উষ্ণতা পেয়ে শখ পেছনে ঘুরতে যাবে, আয়ান শখকে পেছনে ঘুরতে দিল না। শখকে শক্ত করে জড়িয়ে ধরে শখের ঘাড়ে মুখ গুজে দিল। এবার আস্তে আস্তে শখের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট ছোঁয়াতে লাগলো। আয়ানের স্পর্শে শখ বারবার কেঁপে উঠছে। শখ সামনের দিকে ঘুরে বলল, স্যার কি? আর বলতে পারল না সে। তার আগেই আয়ান শখের ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দিল। শখের পুরো মুখ চুমুতে ভরিয়ে দিচ্ছে আয়ান। শখ নিজের শাড়ি খামচে ধরে আছে। স্যার বলছি কি, চলুন, আর ভিজবো না, ঠান্ডা লাগছে আমার। কথাটা বলেই দূরে সরে আসতে লাগলেই আয়ান শখকে নিজের কাছে টেনে এনে শখের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ এমন হয় শখ আয়ানের শার্ট খামচে ধরল। বেশ কিছুক্ষণ শখকে ছেড়ে দিয়ে শখকে কোলে তুলে নিল আয়ান। নিচের দিকে নামতে শুরু করলো। শখের বেশ লজ্জা লাগছে। সে হালকা করে আয়ানের গলা ধরে আছে। ইস, সে যদি দৌড়ে পালাতে পারতো। স্যার আমাকে নামিয়ে দিন, আমি একা যেতে পারবো। আয়ান শখের কোনো কথাই শুনছে না। বেচারি পড়েছে বিপদে। কেন যে বৃষ্টিতে ভিজতে আসলাম, না আসলে ভালো হতো। আয়ান রুমে গিয়ে শখকে বিছানায় শুইয়ে দিল। তারপরে শখের গলায় নিজের মুখ গুজে দিল। শখ চাইলেও আয়ানকে সরাতে পারছে না। ঠিক তখনই শখের আম্মু দরজার ওপাশ থেকে বলল, শখ, তোদের জন্য নাস্তা নিয়ে আসছি মা, নিয়ে যা। শখ আয়ানকে ধাক্কা দিয়ে ধরফরিয়ে উঠে বসলো। হায় আল্লাহ, আম্মু এসেছে। আমাকে ভেজা শরীরে দেখলে প্রচুর বকবে। আম্মু 2 মিনিট, আমি ওয়াশরুম আছি। কথাটা বলেই শখ একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। কোনো রকমে কাপড় বদলে মাথায় কাপড় দিয়ে তার মায়ের কাছে গেল। কিরে, তোর এতক্ষণ লাগে? কখন থেকে দাঁড়িয়ে আছি। আয়ান বাবা এসেছে? হ্যাঁ মা, এসেছে। এখন এসেছে? এই তো একটু আগে এসে ঘুমিয়েছে। ওনার শরীর নাকি খারাপ লাগছে, বললো একটু ঘুমালে নাকি ঠিক হয়ে যাবে। সে কিরে, আয়ান বাবু অসুস্থ নাকি? বেশি খারাপ লাগছে? তোর ডাক্তার কাকুকে আসতে বলবো? না আম্মু, তার আর দরকার নেই, উনি ঠিক আছে। সত্যি বলছিস তো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি, একদম ঠিক আছে ওই বজ্জাত বেড়া। ঠিক থাকলেই ভালো। কিছু বললি নাকি? কই না তো আম্মু, ভেতরে আসো। না রে, যাব না। তোর বাবাকে চা দিয়ে রাতে রান্না বসিয়ে দিব। আচ্ছা আম্মু, তুমি যাও, আমিও আসছি, তোমাকে সাহায্য করব। তোমার এত পাকনামি করতে হবে না, আমি নিজেই সব নিতে পারবো, বলেই চলে গেলেন। শখ যেন হাফ ছেড়ে বাঁচলো। শখ রুমে আসতেই আয়ান শখকে দেখে হাসছে। এতে শখের আরো রাগ বেড়ে গেল। বজ্জাত প্যাটার জন্য কতগুলো মিথ্যা কথা বললাম। শখ রেগে আয়ানকে বলল, এইভাবে সঙ্গের মতো ভেজা শরীরে বসে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে আসুন, আর খেয়ে আমাকে উদ্ধার করে দিন। আয়ান উঠে এসে শখকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো। আরে আজব, আপনি কথায় কথায় জড়িয়ে ধরেন কেন? তুমি তো বললে আমাকে খেয়ে উদ্ধার করে দিন। আমি আমাকে খাওয়ানোর কথা বলি নাই, খাবার খাওয়ার কথা বলছি। মানুষ কি কখনো খাওয়া যায় না? অসভ্য ছেলে। যান, ফ্রেশ হয়ে আসুন, ঠান্ডা লেগে যাবে। আগে একটা চুমু দিবা, তারপরে যাব, না হলে এক পা নড়বো না। গাল এগিয়ে দিয়ে বলল। শখ এবার রেগে গিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে আয়ানের গালে কামড় বসিয়ে দিল। কেন জামাই আদর? এমন আদর আমিও করতে চাই, তোমার গা লেগে দাও। অনেক হয়েছে আপনার অসভ্যতামি, এবার আপনি যাবেন।
যাচ্ছি। এত রাগ দেখানোর কি আছে? আমার মতো ভালো ছেলেকে একা পেয়ে খালি রাগ দেখায়। কথাটা বলে আয়ান ফ্রেশ হতে চলে গেল। শখ হালকা হেসে নিচে চলে গেল। পরের দিন দুপুরবেলা মুনতাহা এসে কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এতে মুনতাহার মা বেশ অবাক হলেন। দরজার কাছে গিয়ে ডাকতে শুরু করলেন, কিন্তু মুনতাহা কিছুতেই দরজা খুলছে না। তিনি উপায় না পেয়ে শখ আর আয়ানকে বললেন। শখ আর আয়ান আসতেই মুনতাহা বলল, কিছু হয়নি, অনেক দূর থেকে এসছে, ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে বাইরে আসবে। তাই আর তাকে কেউ বিরক্ত করলো না। মুনতাহার মা তার মেয়ের জন্য রান্না বসিয়ে দিলেন। একটু পরে মুনতাহা বেরিয়ে আসলো। শখ ড্রয়িং রুমে বসে সবজি কাটছিল। মুনতাহা সোজা তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়ের কান্না দেখে তিনি বিচলিত হয়ে বললেন, কি হয়েছে মা? তুই এভাবে কান্না করছিস কেন? তোর কি কোনো সমস্যা হয়েছে? বল আমায়। ওই ছেলেটা তোকে কষ্ট দিয়েছে? তুই আমাকে বল। আমি আগেই জানতাম ছেলেটা ভালো না। মুনতাহা কিচ্ছু বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। লক্ষ্মী মেয়ে আমার কান্না করে না। আমাকে বল সোনা, কি হয়েছে তোর? মাকে বল, হালকা লাগবে। আমি তোর সমস্যার সমাধান করার চেষ্টা করবো রে মা। মা, শুভ আমাকে আগের মতো ভালোবাসে না। আমাকে কেমন জানি এড়িয়ে চলে, ভালোভাবে কথা বলে না। রাত করে বাড়ি ফিরে কিছু বললেই রাগ দেখায়। আমার মূল্যই নেই ওর কাছে। আর কাল সারা রাত তো বাসায় ফিরেই নাই। কি বলছিস এসব? আয়ান বাবা যে বলল। কি বলছিস এসব? আয়ান বাবা যে বলল তার ভাই খুব ভালো। আমি আগেই জানতাম ও ছেলে ভালো না, শুধু শুধু আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। শখ সবজি কাটতে কাটতে দেখার চেষ্টা করছিল তার বোন কোথায় গেল। বেঘেরের জন্য শখ সবজির জায়গায় নিজের হাতে চাকুর ভেতর বসিয়ে দিল। সাথে সাথে হাতে রক্ত ঝরা শুরু গেল। শখ হালকা চিৎকার করে উঠল। আয়ান নিচের দিকে আসছিল। শখের চিৎকার শুনে দৌড়ে আসলো। এসে দেখে হাত কেটে বসে আছে শখ। সাথে সাথেই আয়ানের মাথায় রাগ উঠে গেল। কে বলেছিল ওকে কাজ করতে? তাড়াতাড়ি শখের কাছে গিয়ে হাত ধরে বলল, দেখি দেখি কতখানি হাত কেটে গেল। কে বলেছিল কাজ করতে? হ্যাঁ বলেই শখের হাত মুখে পুরে নিল। রক্ত বন্ধ করার হালকা চেষ্টা। ঔষধের বক্স কোথায়? তাড়াতাড়ি বলো। তুমি যে কি করো না, হাত কেটে বসলে। শখ হাত দিয়ে দেখিয়ে দিলে। আয়ান তাড়াতাড়ি ঔষধের বক্স অর্থাৎ ফার্স্ট এড বক্স নিয়ে এসে শখের হাতে ব্যান্ডেজ করে দিল। দেখলি দেখলি কত ভালোবাসি শখকে। আজ এইখানে তুই থাকতি। শখের জায়গায় তোর থাকার কথা ছিল। সব কিছুর জন্য শখ দায়ী। আজ সব কিছুই ওর জন্য হয়েছে। বাবা মাকে খেয়ে তো শান্তি হয় নাই, এইবার আমাদের খেতে এসেছে। ওর জন্য আমরা কি করি নাই। ও আমার মেয়ে সুখী কেড়ে নিল। ওকে তো আজই আমি ছাড়বো না। মুনতাহা মনে মনে ভাবতে শুরু করলো, সত্যিই তো আয়ান স্যার শখকে কত ভালোবাসে। শখ একটু ব্যথা পেয়েছে তাই স্যার কত পাগলের মতো করছে। সেদিন যদি শুভর সাথে না যেতাম তাহলে শখের জায়গায় আমি থাকতাম। শখ আর আয়ান স্যার ইচ্ছে করে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি ও শখকে ভালো থাকতে দিব না। ছোটবেলা থেকেই আমার সব কিছু কেড়ে নিয়েছে। আজ আমি ওর সব কিছু কেড়ে নিব। কথাটা বলে মায়ের পিছু পিছু গেল মুনতাহা। শখের মা এসে শখের চুল ধরে বলল, অলক্ষ্মী মেয়ে, সব কিছু তোর হয়েছে। আমাদের জীবনটা নষ্ট করে হয় নাই, আমার মেয়েটার জীবনটাও নষ্ট করে দিলি। তুইও কেন তোর বাবা মায়ের সাথে মরলি না? বেঁচে যেতাম। তোর বাবা মাকে খেয়ে শান্তি হয় নাই, আমাদের খেতে চাইছিস। তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচেই গেছে। আন্টি কি করছেন এসব? ছাড়ুন ওকে, শখ ব্যথা পাচ্ছে তো। মা, তুমি এসব কি বলছো? বাবা মা মরে গেছে, তোমরা তো ঠিকই আছো, তোমাদের কিছু হয় নাই। কারণ আমার বাবা মা তোর আসল বাবা মা না, তাই জন্যই বলছে তোর বাবা মা মারা গেছে। আপু, মজা করো না তো। এখন মজা ভালো লাগছে না। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই এমন কথা বলছো আমাকে কষ্ট দেওয়ার জন্য। মুনতাহা একদম ঠিক কথা বলেছে। ওর বাবা তোর আর তোর ভাইয়ের মতো অভিশাপকে যেদিন এ বাসায় নিয়ে আসছিল, সেদিন থেকেই আমার ছেলে মেয়েগুলো আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে, বাবা মার থেকে দূরে থেকেছে। তোকে কি কম ভালোবাসতাম নাকি রে শখ? আমার মেয়ের এত বড় ক্ষতিটা করলি। তোকে মাথায় হাত দিয়ে বলিয়ে নিয়েছিলাম আয়ান আর মুনতাহার বিয়েতে কোনো সমস্যা করবি না। নিজে ভালো থাকার জন্য আয়ানকে দিয়ে কাজ করালি। তোর বাবা মা এই জন্যই মরে গিয়ে বেঁচে গেছে আর আমাদের অশান্তিতে রেখে গেছে। মুনতাহার মা, চুপ করো। কিসব বলছো তুমি? আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। দরজার কাছে থেকে বলল আহনাফ সাহেব। শখ দৌড়ে তার বাবার কাছে চলে গেল। বাবা দেখো, মা কি সব যা তা বলছে। মজা করছে তাই না বলো? এমন মজা করতে নিষেধ করা, আমার খুব ভয় লাগছে। খবরদার, তুমি যদি আজ সত্যিটা লুকিয়ে যাও তাহলে শখের মরা মুখ দেখবে। মুনতাহার মা।
কথাটা বলে গায়ে হাত তুলতে গিয়েও হাত নামিয়ে নিল। এই অলক্ষীর জন্য তুমি আমাকে মারতে চাইলে? আর কত কি দেখতে হবে এই মেয়ের জন্য? আয়ান কি বলবে বুঝে উঠতে পারছে না। এটা সম্পূর্ণ ওদের পারিবারিক ব্যাপার। আয়ানের কি উচিত হবে ওদের মধ্যে কথা বলার? তাই সে নীরব দর্শকের মতো সবকিছু দেখছে। বাবা আমি তোমার থেকে সবকিছু শুনতে চাই, তুমি বলো না মা মিথ্যা কথা বলছে। না রে মা, তোর মা সত্যি কথা বলছে। তুই আমাদের মেয়ে নস, কিন্তু তোকে কোনোদিন অন্যের মেয়ে ভাবি নাই, সব সময় নিজের মেয়েই মনে করেছি। আহনাব সাহেবের কথা শুনে শখের মনে হলো ওর পায়ের নিচ থেকে কেউ মাটি সরিয়ে নিয়েছে। শখ আহনাব সাহেবের থেকে দুপা পিছিয়ে গেল। আজ থেকে বেশ কয়েক বছর আগে তোর বাবা মা একটা কাজের জন্য বেশ চিন্তিত ছিল। সেই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকায় তোদের ঠিকমতো সময় দিতে পারছিলেন না। একদিন আমার কাছে এসে বলল, তোর বাবার আর মায়ের প্রাণের ঝুঁকি আছে, তোদের কোনো ক্ষতি হোক তারা চায় না, তাই তারা বিশ্বাস করে তোকে আর তোর ভাইকে আমার হাতে তুলে দিয়েছিল। নিজের বড় ভাইকে না করতে পারি নাই, নিজের ভাইয়ের ছেলে মেয়ে কে নিজের বাসায় নিয়ে আসলাম। তোর মা সম্পর্কে তোর খালা হয়, তোর মায়ের আপন ছোট বোন মুনতাহার মা। নিজের বোনের ছেলে মেয়েকে আপন করে নিতে খুব একটা কষ্ট হয়নি তার, খুব ভালোবাসতো তোদের। যেদিন রাতে তোদের আমাদের কাছে রেখে যায়, সেদিন রাতে ভাই আর ভাবি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তুই আর ফিয়াজ আমাদের কাছে আছিস, কোনো প্রকারে জানতে দেই নাই তোরা আমাদের ছেলে মেয়ে নস। তোদের আগলে রাখার জন্য নিজের ছেলেকে দূরে রাখছি। তাহলে আমার আসল বাবা মা কে? আপনি বা কে? আর আমাকে লালন পালন করছেন কেন? তার মানে আপনি আমার চাচা, উনি আমার খালা। আমার আসল বাবা মা মারা গেছেন? ভালোই জোকস বলতে পারেন তো সবাই। এই কথাটা এত বছর লুকিয়ে রেখেছিলেন কেন? এই জন্য বুঝি আপু আমাকে দেখতে পারতো না? আমি কতটা বোকা তাই না? আপনারা যা বুঝিয়েছেন আমি মেনে নিয়েছি। আর আপনার ছেলে কই? কেন তাকে দূরে সরিয়ে রাখছেন? আমাদের জন্য? আমাদের এত দয়া করা লাগবে না, আপনাদের অনেক করেছেন আর না। ওনাকে বলতে হবে না আমি ওনাদের ছেলে। তোমাদের জন্য আমি আমার বাবা মায়ের কাছ থেকে দূরে থাকছি, কারণ বাবা মা আমাদের থেকে বেশি ভালোবাসতো তোমাদের। আয়াস আপনি এখানে? হ্যাঁ, আশি আমার নিজের ছেলে। মুন্তাহা তোকে বোকাবুকি করে চুপ থাকলো। আশও ফিয়াজকে দেখতে পারতো না, খালি খুন করার চেষ্টা করত। ছোট মানুষের হিংসা খুব ভয়ঙ্কর। একবার ফিয়াজের মাথায় ইট দিয়ে বাড়ি মারছিল। এর জন্য ফিয়াজ 1 মাস হসপিটালে ছিল। এরপর থেকে ফিয়াজের কিছু মনে নেই, ও নিজের সব কিছু ভুলে গেছে। আশ এখানেই থেমে ছিল না, বিভিন্ন ভাবে ফিয়াজকে মারতে চাচ্ছিল। একদিন ছুরি দিয়ে ফিয়াজকে মারতে চাইছিল। শেষে না পেরে আশকে তার নানু বাসায় পাঠিয়ে দিই। প্রথমে খুব জ্বালিয়েছে, পরে ঠিক হয়ে গিয়েছিল। পরে আশকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠিয়ে দিই, আর কোনো সমস্যা হয় না। কিন্তু আশ আমেরিকা থেকে এসে আবার পাগলামো শুরু করে দেয়। কোনো রকম বুঝিয়ে রাখি। বাহ, খুব সুন্দর নাটক সাজিয়েছেন। আমাকে আগে কেন বলেন নাই? কেন গোপন করেছেন? আর এখন আমার ভাইয়ের সব কিছু মনে নাই। দুনিয়ায় আমার আপন বলতে কেউ থাকলো না। আপনারা সবাই বেঈমান, সবাই আমার সাথে বেঈমানি করেছেন। আমি কোনো দিন আপনাদের মাফ করব না। আমরা কি একা বেইমানি করছি? করলে তোর স্বামীও করছে। তোর বর আর তার পুরো পরিবারকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তুই আমাদের নিজের মেয়ে নস। আপনিও জানতেন? আয়ানকে উদ্দেশ্য করে বলল। আয়ান কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াস শখের কাছে এসে বলল, শখ, তুই আমাকে মাফ করে দে। আমি তোর সাথে যা কিছু করেছি তা একটা মেয়েকে পাওয়ার জন্য করেছি। তোদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আজ আমি বাবার কাছে এসেছিলাম মেয়েটির কথা বলতে। এখানে সে এত কিছু হচ্ছে জানতাম না। আর আয়ান, তুমিও আমাকে মাফ করে দাও। আমি যা কিছু করেছি তার জন্য তোমাদের দুজনের কাছে মাপ চাচ্ছি। আর আয়ান, তুমি তো আমার সাথে পড়াশোনা করছো, তুমি তো জানো আমি কেমন। আয়াসের কথায় পাত্তা না দিয়ে শখ আবার আয়ানের দিকে প্রশ্ন চলে দিল। স্যার, আমি আপনার থেকে কিছু জানতে চাচ্ছি। তোর যা কিছু জানার আছে আমাদের বাসার বাইরে গিয়ে শোন। তোকে যেন আমাদের বাসায় কোনোদিন না দেখি। এতক্ষণ রাগের মাথায় মায়ের সাথে তাল মিলিয়ে কথা বললেও এখন বেশ খারাপ লাগছে মুনতাহার রাগের বসে। সে এটা কি করে ফেললো? শখকে কষ্ট দিয়ে ফেললো? নিজেকে অপরাধী মনে হচ্ছে। মা তুমি এইভাবে কথা বলছো কেন শখের সাথে? থাক আপু, অনেক দয়া করেছো, আর দয়া করা লাগবে না। এই জন্য বুঝি আমাকে দেখতে পারতে না, কারণ আমি তোমার নিজের বোন না? আমাকে আগে বলে দিতে তোমাদের জীবন থেকে সরে যেতাম। শখ, তুই আমাকে... থাক, আর কিচ্ছু বলতে হবে না। মুনতাহা,
তুমি শুভকে যেমনটা ভাবছো আসলে শুভ কিন্তু তেমন না। একদিন তুমিও খুব আফসোস করবে সব কিছুর জন্য। শখকে এইভাবে না বললেও পারতে। অনেক হয়েছে। বাহ, সবার দয়া নিয়ে কি সুন্দর বেঁচে আছি। স্যার, আমি তো আপনাকে খুব বেশি বিশ্বাস ভরসা করতাম, আপনিও আমার সাথে বেইমানি করলেন। সবাই স্বার্থপর, স্বার্থে আঘাত পড়লে সবার আসল রূপ বেরিয়ে আসে। আমার কাউকে দরকার নেই, দরকার পড়লে নিজের জীবন নিজে শেষ করে দিব, তবুও কারো দয়ার পাত্রী হতে চাই না। আয়ান শখের কাছে আসতে চাইলে শখ টেবিল থেকে চাকু হাতে ধরে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, যদি করেন এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। বলেই বাইরের দিকে দৌড় দিল শখ। কিরে মিহু, তোর ভাবিমণি কোথায়? ওরে দেখছি না যে। তুমি কাল সারা রাত বাসায় আসোনি কেন ভাইয়া? তাই ভাবিমণি রাগ করে বাবার বাসায় চলে গেছে। ওর সাহস কি করে হয় আমাকে না বলে যাওয়ার? একে তো কোনো খোঁজ খবর নেয় না, আমার রাগ দেখানোর বেলা ঠিকই দেখায়। থাক, আমি তোর বৌমানিকে নিয়ে আসতে গেলাম। ভাইয়া আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে যাও। তুইও যাবি? চল তাহলে যাই। বলেই দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লো। মুনতাহাদের বাসায় এসে কলিং বেল চাপ দিতে মুনতাহার মা এসে দরজা খুলে দিল। শুভকে দেখে মুনতাহার মা তেলে বেগুনে চলে উঠলো। কিন্তু জামাই বলে কথা, প্রথমবার বাসায় আসলো, অপমান করা চায় না, তাই তিনি তার রাগটা প্রকাশ করলো না, নিজের ভিতর দমিয়ে রাখলো। শুভ কোনো কথা না বলে সোজা মুনতাহার কাছে চলে গেল। মুনতাহা তার মায়ের সাথে রান্না করছিল, শুভকে দেখে এগিয়ে আসলো। এই সময়টা খুব মিস করছিল শুভকে, আর শুভ ঠিক সময় চলে আসলো। খুব খুশি হলো মুনতাহা, আবার বেশ কষ্ট লাগছে, কি করে শুভকে সবকিছু বলবে। সবকিছু শুনে শুভ যদি আবার ভুল বলছে ভেবেই মাথায় কাজ করছে না মুনতাহার। কারো অনুমতি নিয়ে তুমি এখানে এসেছো? কারো অনুমতি নেওয়া লাগবে? আপনি সেদিন রাতে কারো অনুমতি নিয়ে সারা রাত বাইরে কাটিয়েছেন। আমাকে রাগিয়ে দিও না, এর ফল খুব খারাপ হয়ে যাবে। তোমার এত বড় দুঃসাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া বাইরে আসার? তাহলে আমি কি করব? কার জন্য ওই বাসায় থাকবো? আপনার জন্য, যে কিনা গিরগিটির মতো রং বদলে ফেলেছে, 2 দিন যেতে না যেতেই অবহেলা শুরু করে দিয়েছে। রাত করে বাসায় ফিরে আমি কিছু বললেই রেগে যায়, আমার সাথে ঠিক মতো কথা বলে না, সারা রাত বাসার বাইরে থাকে তার জন্য। ভাবিমণি তুমি এসব কি বলছো? তুমি ভাইয়াকে ভুল বুঝছো। তুমি আসলে আমার ভাইয়াকে এখনো চিনতেই পারোনি। আমার ভাইয়া যে তোমাকে কতটা ভালোবাসে তুমি নিজেও জানো না। আমি ভাইয়াকে বলেছিলাম কয়টা দিন তোমাকে অবহেলা করতে, যাতে তুমি যে ভাইয়াকে ভালোবাসো সেটা নিজের মুখে ভাইয়াকে বলো। ভাইয়া তোমাকে অবহেলা করে তুমি তোমার নিজের অধিকারটা বুঝে নাও, সেজন্য আমি ভাইয়াকে বলেছিলাম। তুমি ভাইয়াকে অনেক কথা শোনাতে, ভাইয়াকে মূল্য দিতে না, কাছে টেনে নিতে না, সেজন্য ভাইয়া খুব কষ্ট পাচ্ছিল। তাই জন্যই আমি এসব করতে বলেছিলাম ভাইয়াকে। আগে যদি জানতাম যে তুমি ভাইয়াকে ভুল বুঝবে তাহলে কখনোই এমন বুদ্ধি ভাইয়াকে দিতাম না। কাকে কি বলছিস মিহু? যে কিনা এখন আমার ভালোবাসাই বুঝলো না, তাকে এসব বলে লাভ নেই। আসলে আমার কপালটাই খারাপ, এমন একজনকে ভালোবেসেছি যে আমি খেয়েছি কিনা তা জানার প্রয়োজন মনে করে না, নিজে খেয়ে ঘুমিয়ে যায়, যার সাথে মন খুলে মনের কথা বলতে পারি না, কিছু বললেই অপমান করে, রাগ করছি কেন, কথা শুনি না কেন তা জানার প্রয়োজন মনে করে না। সেই রাত করে বাসায় ফিরি, একবারও জোর খাটিয়ে বলে না আমি থাকতে তোমার এত রাত করে বাসায় ফেরা লাগবে কেন। সারাটা রাত বাসায় ফেরলাম না, একটাবার সে ফোন করে জানার চেষ্টা করেছে বেঁচে আছি না মরে গেছি? অনেক হয়েছে, জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। আজ থেকে তুমি মুক্ত মুনতাহা, তোমাকে আর আটকে রাখবো না, তুমি তোমার ইচ্ছে মতো চলতে পারো, আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কথাটা বলে চলে যেতে লাগলো শুভ। ডিভোর্সের কথা শুনে মুনতাহার বুকের ভেতরটায় ব্যথা করতে শুরু করলো। সত্যি নিজের প্রতি খুব রাগ ঘৃণা দুটোই হচ্ছে, সবকিছু নিজের হাতে শেষ করে দিচ্ছে সে। আমি তো এমনটা চাই নাই, তাহলে এমনটা কেন হচ্ছে? দেখলি কেমন বেয়াদব ছেলে, আমি আগেই বলেছিলাম ওই ছেলে ভালো না। মা তুমি থামবে? উনি রাগ করে বলছে, উনি এতটা খারাপ না, উনি নিজের কষ্ট থেকে কথাগুলো বলছে, দোষ তো আমারও কম না। এক হাতে কোনো দিন তালি বাজে না মা, আমি ওনাকে কখনো ভালোবাসার সুযোগ দেই নাই, কথায় কথায় অপমান করেছি, স্ত্রী হয়ে ওনার প্রতি কোনো দায়িত্ব পালন করি নাই আমি। আরে ভাবিমণি তুমি এভাবে দাঁড়িয়ে দেখবে নাকি ভাইয়াকে আটকাবে? যাও গিয়ে ভাইয়াকে তাড়াতাড়ি ধরে আনো। মিহুর কথা মতো মুনতাহা দৌড়ে বাইরে চলে গেল। শুভ গাড়ির দরজা খুলতে যাবে তার আগে মুনতাহা শুভর হাত ধরে ফেললো। কারো হাতে স্পর্শ পেয়ে পেছনে তাকিয়ে দেখলো মুনতাহা তার হাত ধরে আছে। শুভ অন্যদিকে হয়ে বলল, কিছু বলার থাকলে বলতে পারেন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার হাত ছাড়ুন, আমাকে স্পর্শ করলে আপনার সুন্দর হাত নষ্ট হয়ে যাবে। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? ভেতরে আসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। শুভ হাত ছাড়িয়ে নিয়ে বলল, যা বলার এখানেই বলতে পারেন। মুনতাহা এবার শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিল।
দয়া করে আমাকে ছেড়ে যাবে না। আমি খুব একা হয়ে যাব। তোমাকে আমার খুব দরকার। আমাকে মাফ করে দাও। শেষ একটা সুযোগ দাও। কথা দিলাম একজন আদর্শ বউ হয়ে দেখাবো। কথা বলা শেষ হয়েছে, আমি তাহলে যেতে পারি? মুনতাহাকে সরিয়ে দিয়ে বলল শুভ। তোমার কোথাও যাওয়া হচ্ছে না। বলেই শুভর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আমাকে ছাড়ো বলছি, তোমার সাহস কম না আমার হাত ধরে টানছো? জানো আমি কে? মুনতাহার একটা মাত্র গুলুমুলু বর তুমি। আরে কি হয়েছে জামাইজান? আমাকে ছেড়ে দাও। শোনো, ঢং করবে না। ঢং একদম ভালো লাগছে না। তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি একটা খুব বড় অন্যায় করে ফেলছি। এমন করে কথা বলছে আমি ওর 10 বছর সংসার করা জামাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে এর থেকে বেশি বছর সংসার করব, যদি তুমি রাখো। বাবা, মহারানী তুমি করে বলছে, অধিকারও ফলাচ্ছে। আগেই জানি তাহলে ওষুধটা আগেই কাজে লাগিয়ে দিতাম। এই তো ভাবিমণি ভাইয়াকে ধরে এনেছে। মা, আমাকে খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। এসব নাটক দেখতে আর ভালো লাগছে না। আরে আয়াস, তুমি মিহু, তুমি তুমি এখানে কি করছো? আমার বাসায় আমি কি করব? এটা তোমাদের বাসা? হ্যাঁ, আয়াস আমার ভাই। তোমরা আগে থেকে দুজন দুজনকে চিনতে নাকি? আরে হ্যাঁ ভাবিমণি, আয়াস আমেরিকাতে থাকতে আমাকে খুব সাহায্য করেছে। কি রে আয়াস, কোনোদিন তো বলিস নাই মিহুর কথা। যা তোর গল্প কর। তোর ভাইয়ের সাথে আমার কি জরুরি কথা আছে। আয়াস আর মিহু গল্প করতে করতে চলে গেল। মুনতাহা শুভকে নিজের রুমে নিয়ে গেল। সে তখন থেকে চুপ করে আছে, কিছু বলছে না। কি হলো, কথা বলছো না কেন? ডেকে এনে চুপ করে বসে আছো কেন? আগে বলো, আমাকে ভুল বুঝবে না। আরে বাবা, বলবে তো কি হয়েছে। আমি একটা খুব বড় অন্যায় করে ফেলছি। মাথা নিচু করে বলল। আসল কথাটা বলবে নাকি আমি চলে যাব? যাবে না প্লিজ, আমি সব কিছু বলছি। এরপরে মুনতাহা শুরু থেকে সবকিছু বলল শুভকে। সবটা শুনে শুভর মাথায় হাত। এটা তুমি কি করেছো মুনতাহা? তোমাদের এভাবে বলা উচিত হয় নাই। আমি মানছি শখের সত্যি কথা জানার অধিকার আছে, তাই বলে এভাবে না বললেও পারতে। ইস, শখ ভুল বুঝে আয়ন ভাইয়াকে দূরে সরিয়ে দেয়। সব হয়েছে আমার জন্য। কেন যে তোমার সাথে এমন করতে গেলাম? সত্যি আমার এমনটা করা উচিত হয় নাই। রাগের বশে, দয়া করে আমাকে ভুল বুঝবে না। শখ কোথায়? আয়ন ভাইয়ারা এখন কোথায়? আমি জানি না। শখের সাথে বাবা আর স্যারও ওর পেছন পেছন গেছে। ঠিক আছে, আমি ওদের কাছে যাচ্ছি। আরেকটা কথা, আয়ন ভাই আর শখের কথা মিহু মনের ভুলেও যেন জানতে না পারে। আমি আসছি। কেন? মিহু জানলে কি হবে? যদি শখের ভালো চাও তাহলে বলবে না। অনেক উপকার করলে শখের। আর নতুন করে মেয়েটার জীবনে অশান্তি এনে দিও না। আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো। আমিও যাব তোমার সাথে। আমার সাথে যাওয়ার কোনো অধিকার নেই তোমার। শুভ, যেদিন আমাকে মন থেকে ভালোবেসে গ্রহণ করে নিতে পারবে সেদিন আমার কাছে আসবে। যেদিন আমাকে স্বামীর সম্মান দিতে পারবে সেদিন আমার কাছে আসবে। তার আগে ভুলেও আসবে না। পরিণাম কিন্তু ভালো হবে না। পরিণাম খুব খারাপ হয়ে যাবে। কথাটা বলেই শুভ চলে গেল। এদিকে শখ দৌড়াতে দৌড়াতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসছে সেদিকে তার খেয়ালই নেই। সে শুধু একটা কথাই বলে যাচ্ছে, সবাই বেইমান। সবাই আমার সাথে বেইমানি করেছে। আমি শখ খারুত দোহা নিয়ে বাঁচবো না। তার আগেই ফেয়াজ এসে শখকে টেনে নিল। ভাইয়া, আসলে তুমি জানো আমরা। ওকে কিছু বলিস না মা, ওর কিছু মনে নেই। এখন ওর কিছু বললে মাথায় হাত দিয়ে পাগলের মতো করবে। পেছন থেকে বলল আনব সাহেব। আরে চাচ্চু, আপনি এখানে? আমি আমার ভাইয়াকে যা কিছু বলতে পারি সেটা নিশ্চয়ই এখন আপনাকে বলে করতে হবে না? শখ, আমি তোর বাবা হই। হ্যাঁ, পালিত বাবা। আপনার মেয়ে আর আপনার বউ তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনারা অনেক ভালো মানুষ, অনেক করেছেন আমার জন্য। আর কোনো রকম দয়া চাই না। শখ, এটা তোমার কেমন ব্যবহার? বাবা হয় উনি তোমার। তুমি এইভাবে কথা বলতে পারো না। আপনি আমার সাথে একদম কথা বলবেন না স্যার। আপনার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো। তাই আমার কথার মধ্যে কথা না বললে খুশি হব। শখ, তুই ভুলে যাচ্ছ আমি কে? তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? আমাকে রাগিও না, ফলাফল খুব খারাপ হবে। শখ কিছু বলতে যাবে তার আগে মুনতাহা আর শুভ এসে হাজির। তুই আমাকে মাফ করে দে শখ। বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাই নাই। রাগের বশে কি যে করে বসলাম। আমাকে দয়া কর, মাফ করে দে বোন আমার।
ছোটবেলা থেকে আমাকে কষ্ট দিয়েই যাচ্ছ, কতই না অপমান করছো। একটা বলে দিতে তুই নিজের বোন না, একটু বলে দিতে তুই নিজের বোন না, তাহলে দেখতে আমাদের জন্য তোমরা দুই ভাই বোন যা কিছু হারিয়েছো সব কিছু ফিরিয়ে দিতাম। নিজের বোন না বলে আমার সাথে এমন ব্যবহার করতে। আজ তুমি খুশি তো আপু? সব কিছু জেনে গেছে, আর তোমাদের কোনো কিছুতে ভাগ বসাতে আসবে না, ভাগ বসাবো না। দেখো, যে মা আমাকে কত ভালোবাসতো, তার মেয়ে কষ্ট হয়েছে শুনে তার রূপ বদলে যেতে 2 মিনিট লাগলো না, গিরগিটির মতো রং বদলে ফেললো। আসলে স্বার্থে আঘাত পড়লে সবার আসল রূপ দেখা যায়। আপনারা সবাই চলে যান আমার মুখের সামনে থেকে, আমি আপনাদের কারোর মুখ দেখতে চাই না। শখ, তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? স্যার, আপনি সবাইকে নিয়ে চলে যান, আমি শখকে দেখে নিচ্ছি। আয়ান ইশারা করতেই সবাই চলে গেল। হাত ছাড়ুন আমার এক্ষুনি। আপনিও কি আমায় দয়া দেখাবেন? শখ, আমি তোমার স্বামী, এখানে দয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি আমাকে লিখিতভাবে সারা জীবনের জন্য তোমার করে নিয়েছো, তাহলে এখানে দয়া আসছে কোথায় থেকে? তুমি ছাড়া কি আমার উপরে কেউ অধিকার দেখাইতে পারবে বলো? তাকে আমি জানে মেরে ফেলবো। আপনি চলে যান। আপনিও সবার মতো আমার সাথে বেইমানি করেছেন। আমি আপনাকে খুব বিশ্বাস করতাম, আপনি আমার সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমার কাউকে চাই না, কাউকে লাগবে না, কাকে বিশ্বাস করব? বিশ্বাস শব্দ বিষ আছে। কথাটা বলেই শখ হাঁটা শুরু করলো। সে কোথায় যাচ্ছে নিজেও জানে না। আয়ান গিয়ে রাস্তাবর্তী মানুষের সামনে শখকে কোলে তুলে নিল। এটা কেমন ধরনের অসভ্যতা? নামান আমাকে, সবাই দেখছে। দেখলে দেখবে, অন্যের বউকে কোলে নেই নাই, আমার বউকে নিয়েছি। আমার উপরে আর একটা কথা বললে তোমার খবর আছে। বলেই গাড়ি ডেকে নিল। গাড়িতে উঠে শখ নামার জন্য ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। সব কিছুতেই আয়ানের সাথে যাবে না। আয়ান কম যায় কিসে? যতদিন বেঁচে আছি আমার হাত থেকে তোমার মুক্তি নেই, আমি মরে গেলে মুক্তি তোমার। আয়ানের এই কথায় শখ একদম চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না, যেন সে কথা বলতে জানে না। এভাবেই কেটে গেল 1 মাস। শখ কারোর সাথে ঠিকমতো কথা বলে না, সবসময় নিজেকে রুমের মধ্যে বন্দি রাখে। আয়ানের সাথে ঠিকভাবে কথা বলে না, এড়িয়ে চলে। খুব কম আয়ানের সামনে যায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে ঘুমোয় না। এই কয়েকদিন অনেকটা শুকিয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা আগের মতো উজ্জ্বলতা নেই। নিজের প্রিয় মানুষটার এমন অবস্থা আয়ানকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কোনোভাবেই শখকে কিছু বোঝাতে পারছে না। কলেজে যায় না ঠিক মতো, কিছু বোঝাতে গেলে বলে চলে যাবে। আয়ান ভয়ে কিছু বলতে গেলে না পেরে রুহিকে কল দিল। হ্যালো আয়ান, বল কি হয়েছে, কেমন আছিস? আপু, তুমি একটু আমাদের বাসায় আসবে? আমার সহ্য ক্ষমতা শেষ, আমি আর পারছি না। শখ খুব বেশি পাগলামি শুরু করে দিয়েছে, তুমি এসে একটু বোঝাবে? আমি শিওর তুমি ওকে ভালো করে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই তোমার কথা শুনবে। ও তোমাকে খুব বেশি ভালোবাসে। কি হয়েছে, কি সব বলছিস? আমাকে ভালো করে সবকিছু খুলে বলতো। তারপর আয়ান রুহিকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে রুহি ছোটখাটো একটা ধাক্কা খেল। কি বলছিস আয়ান তুই এসব? শখ যে স্যারের মেয়ে না, আমরা সব কিছু জানি, এগুলো জেনে গেছে। হ্যাঁ, তোমাকে আমি এমনি বলছি, আমাকে ভুল বুঝছে। আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার সামনে আসে না। আমার আর ওর এত অবহেলা সহ্য হচ্ছে না আপু, আমি এবার মরে যাব। সর্বনাশ, তোকে দিব একটা থাপ্পড়। তুই কেমন বড় রে, বউয়ের রাগ ভাঙাতে পারিস না? আমি সন্ধ্যা দিকে আসছি, তারপরে দেখি কি করা যায়। বলেই কলটা কেটে দিল। সন্ধ্যার দিকে রুহি আসলো। রুহিকে দেখে রুহির কাছে গেল। এখন কোনো কথা বলতে চাচ্ছি না, তুই রাফিকে নিয়ে যা, কয়টা চকলেট কিনে দে, তারপর সব কথা হবে। আয়ান বাধ্য ছেলের মতো চলে গেল। আয়ান চলে যাওয়ার সাথে সাথে বাবা মায়ের সাথে একটু কথা বলে উপরে চলে গেল রুহি। কয়েকবার দরজায় নক করার পরেও শখ যখন দরজা খুললো না, রুহি তখন রাগী কণ্ঠে শখকে ডাকতে লাগলো। একটু পরে শখ এসে দরজা খুলে দিল। শখের দিকে তাকিয়ে রুহি কিছুটা ভয় পেয়ে গেল। কয়েকদিনের ব্যবধানে বের কি অবস্থা করে ফেলেছে নিজের। এ কি শখ, তোমার কি অবস্থা করেছো নিজের? লোকে দেখলে বলবে তো আমার বাবা মা তোমাকে খেতে দেয় না, না খাইয়ে রাখে। সেটা তোমরাই ভালো বলতে পারবে আপু। দেব একটা লাগিয়ে, খুব বেশি কথা হয়েছে তোমার। তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় বোন? আমার মুখে মুখে কথা বলছো, এত বড় সাহস তোমার? শখ মাথা নিচু করে ফেললো। দেখো বোন,
সত্যি কথা কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন ঠিক সামনে আসে। তার জন্য খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে। বোন, জীবনটা খুব সুন্দর, তাই এইভাবে নিজের মহামূল্যবান সময় নষ্ট না করে জীবনটা সুন্দরভাবে কাটাও। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার বাবা নেই, এটা জেনে শুনে তোমাকে আয়ানের সাথে বিয়ে দিয়েছি। তোমার বাবা মা নেই, এটা নিয়ে তোমাকে আমাদের বাসায় কেউ কোনো বাজে কথা শুনিয়েছে? না। তাহলে তুমি এমন করছো কেন? তোমাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই সব। আর তুমি দয়ার কথা বলছো, এখানে তোমাকে দয়া করার আমরা কে? আয়ান তোমার স্বামী, তোমার একান্ত সম্পদ সে। তুমি তোমার অধিকারে আছো, তাই নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। কারণ এটা তোমার বাসা। আগে তো আমিও এই বাসার মেয়ে ছিলাম, কিন্তু বিয়ের পর প্রতিটি মেয়ের স্বামীর বাসা তার নিজের বাসা হয়ে যায়, আর বাবার বাসা আসতে হয় মেহমান হয়ে, যেমন আমি আসি। তুমি জানো, তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে বেশি কষ্ট আমার ভাই পাচ্ছে। সময় থাকতে মূল্য দাও সব। কিছু কিছু মানুষ হারিয়ে বারবার ফিরে আসে না। আসো, তোমাকে একটা জিনিস দেখাবো। কথাটা বলে শখের হাত ধরে নিজের রুমে নিয়ে গেল রুহি। তুমি এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকবে, একটা কথা বলবে না, দেখবে শুধু কি হয়। শখ রুহির কথা মতো লুকিয়ে পড়লো। না বাবা, শুনলাম তোমার নাকি সংসার ভেঙে যাচ্ছে। আমি আগেই জানতাম তোমার মতো রাগী ছেলে সংসার কোনো মেয়েই করতে পারবে না। আপু আসবো? আপু আমি আর পারছি না, তুমি একটু শখকে বুঝিয়ে বলো না। আমার সাথে কথা বলে না, আমার দম বন্ধ হয়ে আসছে। সত্যি আমি মারা যাব। শখের এত অবহেলা সহ্য হচ্ছে না। একদিন যেদিন আমি বদলে যাব সেদিন শখ আমাকে মেনে নিতে পারবে তো? আয়ান রাগী চোখে নিয়ে তাকাতেই নানুর কাছে দৌড়ে চলে গেল। আর নিজেকে ধরে রাখতে পারলো না, রুহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলছে আর এক হাত দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। ছেলে মানুষের কাঁদতে নেই, তবুও চোখের পানি বাধা মানছে না। আয়নের চোখে পানি দেখে শখের এবার বেশ খারাপ লাগছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে কান্না করতে পারে? ওনার তো কোনো দোষ নেই। উনি আমার সব কিছুই জেনে সব সময় আমার পাশে থেকেছে, আমাকে ভরসা দিয়েছে। আর আমি কিনা একটা ভুলের জন্য ওনাকে এত কষ্ট দিয়ে ফেললাম। আয়নের কান্না দেখে শখও কান্না করে ফেললো। শখ বেরিয়ে আসতে চাইলে রুহি ইশারা করে মানা করে দিল। হ্যাঁ, ভেতরে আয়, বস। বউয়ের সাথে তুইও অনশন করতে লাগলি নাকি? চেহারার কি অবস্থা? একদম বাজে কথা বলবি না, আমি আছি না, সব ঠিক করে দিব। এখন যা, নিজের রুমে যা। শখ দরজা খুলবে না? দরজা খোলা আছে, আনু খালাকে দিয়ে রুমটা পরিষ্কার করে নে। আয়ান উঠে চলে গেল। আয়ান চলে যেতেই শখ বেরিয়ে আসলো। দৌড়ে আয়নের কাছে যেতে লাগলে রুহি হাত ধরে ফেললো। বাবা, এত তাড়া কিসের? এখন আমাকেই চিনো না? শখ অশ্রুভেজা চোখে তাকালো রুহির দিকে। দেখলে তো আমার ভাই তোমাকে কতটা ভালোবাসে। আমার ভাইয়ের ভালো থাকা খারাপ থাকা সব কিছু তোমার উপর নির্ভর করে। তুমি কষ্টে থাকলে তার থেকে বেশি কষ্ট আমার ভাই পায়। কতটাই অসহায় হয়ে আজকে আমাকে ফোন করেছিল জানো? আমার ভাইয়ের জীবনে তুমি প্রথম নারী। ওকে বিয়ের কথা বলার জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। যেই দিন প্রথম কলেজে জয়েন হবে সেই দিনই চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবে ঠিক করে, কিন্তু তোমাকে দেখার পরে থেকে যায়। এত ভালোবাসার পরেও তুমি এই মানুষটাকে অবহেলা করছো। আমার ভুল হয়ে গেছে আপু। আমার ভাইটাকে আর কষ্ট দিতে না। কান ধরে বলো। কান ধরে বলছি আপু, আর কষ্ট দিব না। লক্ষ্মী বোন আমার। শখ এবার রুহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আয়নের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে শখ। রুহি ধরে রাখছে, যেতে দিচ্ছে না। আমাকে যেতে দিচ্ছ না কেন আপু? এটা তোমার শাস্তি। তুমি আমার ভাইকে এতদিন কষ্ট দিয়েছো, এখন দেখো কেমন লাগে। আপু আপু বলে লাভ নেই। রাত্রি 9টা বাজছে। রুহি শখকে সাথে নিয়ে ডিনার করতে গেল। শখকে ডাইনিং টেবিলে রেখে আয়ান সহ সবাই অবাক। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। অনেকক্ষণ ধরে আয়ানের জন্য অপেক্ষা করছে। আয়ান আসছে না, এদিক ছটফট করছে। ব্যালকনি থেকে আকাশের দিকে তাকিয়ে আছে শখ। আজ তার বাবা মা বেঁচে থাকলে কত না সুন্দর হতো তার জীবনটা। দাঁড়িয়ে আছিস কেন? যা। শখ যদি রেগে যায়?
আয়ন চৌধুরী ভয় পাচ্ছে, তাও আবার কাকে? দাঁড়া, ভিডিও করে রাখি, সবাইকে দেখাবো। আপু, যা শখের কাছে, আমি ওকে বুঝিয়েছি, আশা করি আর সমস্যা হবে না। দরজা যদি না খোলে? আয়ান, দেবো একটা থাপ্পড়। এত ঢং কই থেকে শিখছিস? আমি কিছু বললেই দোষ হয়ে যায়। রেগে ওপরে চলে আসলো। সত্যি তো দরজা খোলা, আগে জানলে আপুকে আগেই নিয়ে আসতাম। শখকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল। বাবা মার সাথে যদি আমিও মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এসব ভাবছিল, হঠাৎ করে স্পর্শ পেয়ে কেঁপে উঠল। বুঝতে আর বাকি নেই কে। আয়ান শখকে পেছন থেকে জড়িয়ে ধরে শখের কাঁধে মাথা রাখলো। শখ পেছনে ঘুরে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপনি কেন করলেন এমনটা? আমি না আপনাকে খুব বেশি বিশ্বাস ভরসা করতাম, সবাই আমাকে মিথ্যা বলল। আপনি তো সত্যটা জানতেন, তাহলে কেন বলেন নাই আমাকে? এইভাবে আমার বিশ্বাস ভরসার মূল্য হালকা করে দিলেন। এখন আমার আপনাদের বিশ্বাস করতেও ভয় লাগে। আয়ান শখকে একদম নিজের সাথে মিলিয়ে নিয়ে বলল, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আমি ভেবেছিলাম কথাটা তোমাকে সময় নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলবো, কিন্তু মুনতাহা আর আন্টি এমন করে বসবে আমি কখনো ভাবতেও পারি নাই। হ্যাঁ হয়েছে, নিজে ভুল করেছে, এখন আসছে আবার ভালো শাস্তে। কান ধরে দাঁড়িয়ে থাকুন, না হলে আপনার সাথে কোনো কথা নেই আমার। নয় হ্যাঁ। তোমার তো সাহস কম না, তুমি আমাকে কান ধরতে বলো। সাহসের কি দেখছেন? কথা কম বলেন আর কান ধরুন। আমি পারবো না, কথা না বললে নাই। ঠিক আছে, গেলাম আমি। শখ নিজেকে ছাড়াতে যাবে, আয়ান শখকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শখ পাখি, তুমি আমার খাঁচায় এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু মুক্তি পাবে আমার ইচ্ছায়। আমি যতক্ষণ না ছাড়ছি তোর মুক্তি নেই। কিছুক্ষণ ছোটাছুটি করে শখ ক্লান্ত হয়ে আয়ানের বুকেই মাথা রাখলো। কেউ কোনো কথা বলছে না, শুধু অনুভব করছে দুজন দুজনকে। প্রায় দীর্ঘদিন না ঘুমানোর জন্য সারা রাজ্যের ঘুম এসে হানা দিয়েছে শখের দু চোখে। আয়ানের বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবীর সব থেকে শান্তি আর নিরাপদের জায়গা আয়ানের বুক। তাই সে নির্ভয়ে আয়ানের বুকে ঘুমিয়ে গেল। আয়ান বুঝতে পারছে শখ ঘুমিয়ে গেছে, এখন নড়াচড়া করলে ঘুম ভেঙে যেতে পারে। কতদিন পর একটু শান্তিতে ঘুমিয়েছে মেয়েটা, ঘুম নষ্ট হতে দেওয়া যায় না। আয়ান আস্তে করে কোনোরকম বসে পড়লো। শখের ঘুম নষ্ট হয়ে ভেবে আর রুমে গেল না, শখকে বুকে নিয়ে ব্যালকনিতেই ঘুমিয়ে গেল আয়ান। পরের দিন সকালবেলা রুহি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল নিচে, হঠাৎ চোখ গেল আয়ানের রুমের দিকে। এত সকাল হতে দরজা খোলা কেন? জানার জন্য রুমে এসে দেখে শখ বা আয়ান কেউ নেই। রুহি অবাক, গেল কই ছেলে মেয়ে দুটো? ব্যালকনিতে চোখ পড়তে রুহি ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে যা দেখলো বেশ খুশি হলো, সাথে লজ্জাও পেয়ে গেল। ইস, কত সুন্দর মুহূর্ত, ক্যামেরা বন্দি না করলে তাই হয়। রুহি আর শখ আয়ানের একটা ছবি তুলে নিল, তারপর একটা চাদর নিয়ে এসে ব্যালকনিতে বেঁধে দিল। রোদ এসে ওদের ঘুমটা নষ্ট না করে দেয়। চাদর বেঁধে দিয়ে রুহি চলে গেল। আয়ান আর শখের ঘুম ভাঙলো সকাল 10টায়। শখ নড়েচড়ে উঠতেই বলল, ঘুম হয়েছে নাকি আরো ঘুমাবে? কি কয়টা বাজে? আমি জানি না। তাহলে কে জানে? রুমে গিয়ে দেখতে হবে। রুমে গিয়ে দেখতে হবে মানে? শখ চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল। তার মানে সারা রাত ব্যালকনিতে ঘুমিয়েছি? আজ্ঞে জি ম্যাডাম। শখ লাফ দিয়ে উঠে বলল, আমাকে ডাকলেন না কেন? আপনার সারা রাত এইভাবে বসে থাকতে কষ্ট হয় নাই? কি হয়েছে? অনেক কষ্ট হয়েছে বউ, একটু আদর করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। কচু হয়ে যাচ্ছে, কোথায় কষ্ট হয় বলুন, যদি সাহায্য করতে পারি। আয়ান তার ঠোঁট দেখিয়ে বলল, এখানে কষ্ট হচ্ছে, একটা চুমু দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। অসভ্য লোক একটা, থাকুন আমি গেলাম। বলেই শখ উঠে দাঁড়ালো। বউ একা কই যাও, আমাকেও সাথে নাও। কথাটা বলেই আয়ান হাত বাড়িয়ে সে শখকে তোলার জন্য। শখ হাত ধরে আয়ানকে উঠে দাঁড় করালো। শখ চলে যেতে লাগলে একটানে শখকে নিজের কাছে নিয়ে আসলো, গালে কপালে ইচ্ছে মতো চুমু খেয়ে ছেড়ে দিল শখকে। বাজে লোক একটা, আপনাকে সাহায্য করাটাই আমার ভুল হয়েছে। আমি আবার আসবো বউ। ওয়াশরুমে যেতে যেতে বলতো। শখ আর কোনো কথা না বলে ঘরের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো। হায় আল্লাহ, 10টা পার হয়ে গেছে, এত ঘুমালাম কি করে? কি ভাবছো এত? যাও ফ্রেশ হয়ে আসো, নাকি আমি সাথে করে নিয়ে যাব? শখ আয়ানের দিকে রাগি চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কি ঘুম হয়েছে দুজনের? আম্মু তুমিও না দেখতে পাচ্ছ না
ঘুম না হলে আমি এমনই খাবার খেতে পারি না? বোকার মতো প্রশ্ন খালি। আয়ান বাবা, তুমিও বউ পেয়ে সবার মতো হয়ে গেলে।